ওকে, আনুষ্ঠানিকভাবে শুরু। আসসালামু আলাইকুম। ওকে, আগে বলো আগামী মঙ্গলবারের ক্লাসের হোমওয়ার্ক কি দিলাম আমি? রিপ্লাই করো একজন। 38তম এবং 40তম বিসিএস এর ট্রান্সলেশন গুলো কিভাবে লিখবা? প্রথমে সেলফ করব, তারপর টিচার মানে অর্থাৎ অবশ্যই কোনোভাবেই যেন কোনো ইয়া না থাকে, কি না থাকে বলো, কোনো ডিকশনারি হেল্প নিবা না, ডিকশনারি কোনো সহায়ক বই বা কোনো কিছুরই হেল্প নিবা না। না পারলে না পারছো, সমস্যা কি? মানে কোনো কিছুর হেল্প নিয়ে করার প্রয়োজন নেই, নিজে নিজে যতটুকু পারো। হ্যাঁ, আর আমি ক্লাসে সলভ করবো, তখন আমার সাথে মিলে নিও যে কেন পারলাম না, কেন নিয়মটার মধ্যে আমি নিয়মে ফেলতে পারলাম না। হ্যাঁ, যা যতটুকু পারো, কোনো যদি শব্দের অনুবাদ তোমার মনে না থাকে, না পারলে না পারো, ওই শব্দটা রাইখেই কাজ করো দেখি। ওকে, তো আজকে আমি নোট 10 পড়াবো। তার পূর্বে আগে বলে রাখি যে আমাদের এর আগে পড়া ছিল কোনটা বলো, এই যে লাস্ট আমরা এখান থেকে শেষ করে আমি 3টার সমাধান করাবো। 3টা অনুবাদ করানোর পরে আমরা চলে যাব নোট কততে বলো, নোট 10। নোট 10টা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেউ আর আনমিউট করো না, সবাই মিউট থাকো। হ্যাঁ, তো দেখো, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, হ্যাঁ, এবার তাহলে সরাসরি যদি আমরা সাবজেক্ট খুঁজে না পাই, তাহলে অনুবাদটা কিভাবে শুরু করতে পারি বলো? যদি কোনো বাক্যে সরাসরি আমরা সাবজেক্ট খুঁজে না পাই, অনুবাদ কিভাবে শুরু করতে পারি? না, আছে নাই, থাকা না থাকা, ছিল, বিদ্যমান থাকা হলে দেয়ার দিয়ে শুরু করবে। সরাসরি সাবজেক্ট খুঁজে না পেলে কি দিয়ে শুরু করবো? একজন তাড়াতাড়ি বলো। স্যার ইট দিয়ে, স্যার ইট ইজ দিয়ে শুরু করব। তো ইট ইজ দিয়ে শুরু করলে এটা যদি এখানে সাবজেক্ট আছে, আচ্ছা, তারপর আমরা চাইলে ইট ইজ দিয়ে শুরু করতে পারি। তাহলে দেখো, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় ইংলিশ কি বলো একজন আমার সাথে? It is important. It is an important issue, matter. হ্যাঁ, it is an important issue. তাহলে আমরা শেষ থেকে শুরুর দিকে যাই। নিশ্চিত করা, to ensure. It is an important issue to ensure. কি বলো 3 নম্বরে কি হবে বলো? Fuel security বা সেফটি। হ্যাঁ, দেশের জন্য, স্বল্পোন্নত দেশের জন্য ইংলিশ কি? for the less বা least developed countries বা for underdeveloped countries, তাই না? ওকে, তারপর বাংলাদেশের মতো লাইক বাংলাদেশ। এবার মনোযোগ, ইট ইজ নো। যদি কেউ আনমিউট মানে ধরো রিমুভ হয়ে গেছো, এর মানে হলো তুমি আনমিউট করছিলা। এখানে কিন্তু অটো রিমুভ হয়, জানো? অটো রিমুভ হলে কিন্তু পরের ক্লাসেও জয়েন করতে পারবে না। খুব কেয়ারফুল থাকতে হবে একটা বিষয়, যে কথা বলছো আনমিউট, সাথে সাথে মাইক্রোফোন অফ থাকবে। তো একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু টু এনশিওর fuel security for the least developed countries like Bangladesh. কি চমৎকার, দেখো, একদম সরল অঙ্কের মতো। এই আগামী ক্লাসটা করানোর পরে মানে 40তম বিসিএস এবং 38তম বিসিএস সলভ করানোর পরে আমি প্রথম আলোর কতগুলো করাবো ওই আর পরের ক্লাসটাতে। হ্যাঁ, মানে একদম তাৎক্ষণিকভাবে। আবার দেখো, একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু টু এনশিওর ফিউল সিকিউরিটি ফর দ্য লেস ডেভেলপড কান্ট্রি লাইক বাংলাদেশ। আর তুমি যদি বলো যে এইখানে তো আমি চাইলে সাবজেক্ট হতে পারি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, তুমি এটাকে সাবজেক্ট নিতে পারো, তো সমস্যা নেই। টু এনশিওর ফিউল সিকিউরিটি, তাই না? টু এনশিওর ফিউল সিকিউরিটি, ভার্ব নাই, ইজ নিয়ে নিলাম। টু এনশিওর ফিউল সিকিউরিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। টু এনশিওর ফিউল সিকিউরিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু ফর দ্য লিস্ট ডেভেলপড কান্ট্রিজ লাইক বাংলাদেশ, তাই না? কোনো ওকে ওকে গত দশকে চীন, ভারত, ব্রাজিলের মতো দেশসমূহের অর্থনৈতিক সাফল্যের মূলে রয়েছে জ্বালানি নির্ভর উন্নয়ন মডেল। বলো এই বাক্যের সাবজেক্ট কাকে নিবা? এই বাক্যের সাবজেক্ট কাকে নিতে পারো? জ্বালানি নির্ভর উন্নয়ন মডেল। জ্বালানি নির্ভর উন্নয়ন মডেল। তাহলে জ্বালানি নির্ভর উন্নয়ন মডেল ইংলিশ কি? কমেন্ট বক্সে লিখো।
পারেন না, স্যার। জ্বালানি নির্ভর উন্নয়ন মডেল। কমেন্ট বক্স, নো আওয়াজ করার দরকার নেই, কমেন্ট বক্স লিখো। Okay, thank you. Okay, fuel-based development model. Thank you so much. Thank you. Fuel-based development model. Okay, জ্বালানি মূলে রয়েছে। এবার বলো তো মূলে রয়েছে ইংলিশটা আমি কি বলতে পারি? মূলে রয়েছে বলতে ফুয়েল বেসড ডেভেলপমেন্ট মডেল মানলাম। ফিউল বেসড ডেভেলপমেন্ট আমরা ফুয়েল বলি আর কি, কিন্তু ফিউল বেসড ডেভেলপমেন্ট মডেল। এবার বলো মূলে রয়েছে কি ইংরেজি কি করবে তুমি? মূলে রয়েছে on the roots, is the basis, is on base দরকার নেই, is the basis, is the foundation, is the source, is the spring, হ্যাঁ, is the foundation। তাহলে is দিলেই হয়, হ্যাঁ is। দেখো এই মূলে রয়েছে যখন যাবে তখন কিন্তু ঝামেলাটা করে দেবা, হ্যাঁ তো ওকে, হ্যাঁ যাও। তারপরে তাহলে ফুয়েল বেসড ডেভেলপমেন্ট মডেল ইজ দা রুট ফাউন্ডেশন, রুট বলো ফাউন্ডেশন বলো, তারপরে কি বলবা তুমি? রুট ফাউন্ডেশন সোর্স, হ্যাঁ যে কোনোটা বললেই হবে। ওকে, তারপরে কি হবে? এরপরে অর্থনৈতিক সাফল্যের, অর্থনৈতিক সাফল্যের ইংলিশ কি? অফ ইকোনমি, হ্যাঁ হ্যাঁ যাও। অর্থনৈতিক সাফল্যের ইংলিশ কি? অর্থনৈতিক সাফল্যের তুমি বাংলা ভাষা পড়ছো? তাহলে তাহলে fuel based development model is the source of economic success। or 3 নম্বর, তাহলে 3 নম্বর পয়েন্ট হলো আমাদের ইকোনমিক সাকসেস। দেখো দেখো, ওকে 1 2 3। মনে রাখবা মূলে রয়েছে দিয়ে যদি কেউ বিভ্রান্ত হও, আই এম সরি টু সে, আগে মূলে ছিল, মূলে ছিল। ওয়াজ, ইজ না, ইজ বলবো না, ওয়াজ বললে ভালো হবে। কারণ কেন ওয়াজ বলবো বলো তো? ইজ না বলে ওয়াজ কেন বলবো? ওয়াজ দা সোর্স, ওয়াজ দা রুট, ওয়াজ দা ফাউন্ডেশন, কেন ওয়াজ বলবো? কে বলতে পারবা কিনা? স্যার ওই যে লাস্ট গত দশক গত লেখা আছে দশকে। গত দশকে আছে, হ্যাঁ হ্যাঁ। যদি খেয়াল করো আনকনসিয়াসলি যদি ইজ দিয়ে ফেলো, ইজ কিন্তু যেমন আমি একটা কোন শিটে যে পাস্ট টেন্স ছিল সরাসরি, কিন্তু আমি খেয়াল করি নাই, এই অতীত নির্দেশক শব্দ ছিল আমার দেখাইছিল একজন, এটা আমি প্রেজেন্ট দিয়ে করে ফেলছিলাম কোন একটা শিটের মধ্যে, কিন্তু আমি খেয়াল করি নাই আর কি। পরে ইজ কে এটা ওয়াজ দিতেই হবে কিন্তু, হ্যাঁ। তাহলে মানে মনে রেখো যে একটা বিষয় যে সে এসএসসি পাস করেছে, হি হ্যাজ পাস দা, আমি এসএসসি পাস করছি, আই হ্যাভ পাসড মাই এসএসসি এক্সামিনেশন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলি আমি 2001 সালে এসএসসি পাস করেছি, তাহলে আই হ্যাভ পাসড মাই এসএসসি এক্সামিনেশন ইন 2001 বললে হবে না, কারণ অতীত নির্দেশক শব্দ থাকলে কোনো অবস্থাতেই আমরা কি করতে পারবো না বলো? অতীত নির্দেশক শব্দ থাকলে আমরা কোনো অবস্থাতেই কি করা যাবে না বলো? পারফেক্ট টেন্স করা যাবে না। প্রেজেন্ট টেন্সে নেওয়া যাবে না। ওকে, তারপরে আসো তাহলে গত বাংলা, তাহলে তাহলে fuel based development model is the source of economic success, তারপরে of the countries, তাই না? দেশ সমূহের, of the countries, দেশ সমূহের 4, হ্যাঁ। এবার চীন, ব্রাজিল, like Brazil, India and China, like Brazil, India and China last decade, গত দশকে। কোনো প্রবলেম আছে কিনা? তুমি যদি লাস্ট ডেকেড শুরুতে নিয়ে আসো, ঠিক না? তুমি যদি বলো যে না আমি ইয়ার নিয়ে আসবো, কি বলে না, গত দশকেটা যদি তুমি আগে নাও, শেষে নাও, মাঝে নাও, কোনো প্রবলেম আছে কিনা বলো? না স্যার। প্রকৃতি থেকে আহরিত অনাবয়ন, যদি যারা আরেকবার বলে রাখি, জ্বালানি নির্ভর উন্নয়ন মডেল is the source of economic success of the countries like India, Brazil and China last decade.
আশা করি ক্লিয়ার। প্রকৃতি থেকে আহরিত অনবায়নযোগ্য জ্বালানি এখনো আমাদের প্রধান ভরসা, যা বাড়ন্ত অর্থনীতির জন্য প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করে চলছে। কোন বাক্য বলো তো? স্যার কমপ্লেক্স। জটিল বাক্য। কমপ্লেক্স। তাহলে দুইটা, প্রকৃতি থেকে আহরিত অনবায়নযোগ্য জ্বালানি এখনো আমাদের প্রধান ভরসা। দিস ইজ দ্য সেন্টেন্স। যা বাড়ন্ত অর্থনীতির জন্য প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করে চলছে। ওকে ওকে, এবার বলো প্রথম বাক্যের সাবজেক্ট আসলে কে আমাদের প্রধান ভরসা? কে? অনবায়নযোগ্য জ্বালানি স্যার, প্রকৃতি থেকে অনবায়নযোগ্য জ্বালানি। অনবায়নযোগ্য জ্বালানির আবার একটা পরিচয় আছে, হ্যাঁ তাই না? স্যার কোথা থেকে unrenewed জানে? fuel, হ্যাঁ, প্রকৃতি থেকে আরো আহরিত। তাহলে নন রিনিউয়েবল এনার্জি, নন রিসাইক্লেবল বা নন রিনিউয়েবল এনার্জি লিখতেছো কিনা? নন রিনিউয়েবল এনার্জি। এবার বলো প্রকৃতি থেকে আহরিত, মনে রাখবা অন্তমান দীপ্ত ইয়া, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর ইত অর্থ হইলে পাস্ট পার্টিসিপল হয়। বলো প্রকৃতি থেকে আহরিত কি হবে? Extracted from the nature. কালেক্টেড ফ্রম নেচার, হ্যাঁ তাই না? এক্সট্রাক্টেড ফ্রম নেচার অনেকগুলো অর্থ আছে। হ্যাঁ, তাহলে কালেক্টেড ফ্রম নেচার, কালেক্টেড ফ্রম নেচার, হ্যাঁ ফ্রম নেচার। তাহলে নন রিনিউয়েবল এনার্জি কালেক্টেড ফ্রম নেচার, এটা হলো আমার সাবজেক্ট। এবার বলো এখনো আমাদের প্রধান ভরসা, এই বাক্যে কোনো স্পষ্ট ভার্ব আছে কিনা? ইয়েস অর নো? না স্যার। ডিরাইভ ফ্রম নেচার, তোমরা অনেকে লিখছো ডিরাইভ ফ্রম নেচার, হ্যাঁ তারপরে কালেক্টেড ফ্রম নেচার, নো প্রবলেম। হ্যাঁ, কোনো ভার্ব নাই। হ্যাঁ, ভার্ব না থাকলে তাহলে কি হবে না? কি দেবে? বি ভার্ব স্যার। ইজ। তাহলে ইজ এর নিচে প্রশ্ন করলাম কি? ইজ কি? কি এটা? আমাদের এখনোটা নিয়ে আসলাম। হ্যাঁ, স্টিলটা আগে নিয়ে আসলাম। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোন জায়গায় বসে মনে আছে কিনা? ইয়েস অর নো বলো। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অলওয়েজ, স্টিল, জাস্ট, এভার, নেভার, হার্ডলি, স্কার্সলি, অক্সিলারি ভার্ব মূল ভার্বের মাঝে বসে। কথা মনে থাকলে ইয়েস বলো, তাহলে চলবে। Yes, sir. আচ্ছা, তাহলে নন রিনিউয়েবল এনার্জি কালেক্টেড ফ্রম নেচার ইজ স্টিল আওয়ার প্রধান ভরসা। আওয়ার মেইন কি বলো? সোর্স। আচ্ছা, তারপরে কি? তাহলে প্রকৃতি থেকে আহরিত অনবায়নযোগ্য জ্বালানি এখনো আমাদের প্রধান ভরসা। তাহলে নন রিনিউয়েবল এনার্জি কালেক্টেড ফ্রম নেচার ইজ স্টিল আওয়ার মেইন ডিপেন্ডেন্স, মেইন সোর্স, তাই না? এরকম তো, তাই না? মেইন অ্যাসেট যেটা বললাম। হ্যাঁ, আচ্ছা এবার দ্বিতীয় বাক্য, যা বাড়ন্ত অর্থনীতির জন্য। এবার বলো যা হলো সাবজেক্ট, যা সৃষ্টি করে চলছে, ইংলিশ কিনা? সৃষ্টি করে চলছে। Creating. নো, ক্রিয়েটিং। সৃষ্টি করে চলছে, বলো ইংলিশ কি? Is being able to create. নো, সৃষ্টি করে চলেছে, কন্টিনিউয়াস একটা কাজ, বলো। হুইচ is being created. আচ্ছা মনে রাখবা, is creating. নো, ইজ ক্রিয়েটিং যে সৃষ্টি করছে, মানে একটা মনে রাখবা, একটা সময় ধরে যদি কোনো কাজ চলমান থাকে, ইজ ক্রিয়েটিং বললে যে হবে না। আমি Has been created. has been creating, বুঝছো কিনা? কারণ একটা সময় ধরে চললে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসটা নেওয়াই বেটার হবে। তাহলে 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 which has been creating, which has been creating, তাহলে বলো কি সৃষ্টি করে চলছে? কি? প্রতিকূল পরিস্থিতি, Adverse situation. অ্যাডভার্স সিচুয়েশন, অ্যাডভার্স কন্ডিশন। সাথে সাথে মিউট, কথা বললে মিউট। হ্যাঁ, অ্যাডভার্স সিচুয়েশন, আনফেভারেবল সিচুয়েশন। হ্যাঁ, এর আগে কি আছে? বাড়ন্ত অর্থনীতির জন্য, ইংলিশ কি?
growing economics. for our rising, growing, emerging economy, তাই না? growing, rising, emerging economy, যেটাই বলো। খুব সফটলি ভালো নেটওয়ার্ক আছে, একজন লাইনটা রিপিট করো, আস্তে আস্তে রিপিট করো। তুমি ইংলিশটা বলবা, আমি বাংলাটা নিচে মার্ক করবো। হ্যাঁ, বলো। Non-renewable energy, non-renewable energy হ্যাঁ collected from nature, হ্যাঁ, এই দেখো আমি মার্ক করতেছি। তুমি 1 নম্বর এটা বলছো নন রিনিউয়েবল এনার্জি, আমার এই পুরোটা মিলে সাবজেক্ট হয়ে গেছে। তারপরে still our main এই ভার্ব কই source. দিছো? ভার্ব দাও নাই, ইজ দাও নাই? ইজ হবে। This is still হ্যাঁ, ইজ স্টিল আওয়ার মেইন সোর্স। our main source. স্টিলটার আগে আনলাম কেন? তার ব্যাখ্যা তোমাদের কাছে ক্লিয়ার আছে, তাই না? জি স্যার। এরপরে যা Which has been creating হ্যাঁ adverse situation. Which has been হ্যাঁ। creating adverse situation. an adverse situation দিও, এটা কমন নাউন করে দিও, an adverse situation। তারপরে An adverse situation for our growing economics. for our growing economy, ক্লিয়ার? স্যার হুইজ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল কলেজের সাবজেক্টে পর বসবে না? আচ্ছা, এখন ওই যে এটা তো আসবে সামনে, কারণ হুইচ দ্বারা আমরা ওই যে ভরসাকে বুঝাচ্ছি আর কি, বুঝছো না বিষয়টা? বুঝছো কিনা? ওই ভরসাটাই আমাদের আমরা যে ভরসা করতেছি, অথবা হুইচ দিয়ে কি করতে পারে, পুরা ইয়াটাকে, ক্লজটাকে ইন্ডিকেট করতে পারে। কোন সমস্যা নেই। হি ফেইলড ইন দ্য এক্সাম, হুইচ ইজ হুইচ কি বলো, হুইচ মেড মি স্যাড। তাহলে একটা হুইচ যুক্ত রিলেটিভ প্রোনাউনের যদি হুইচ ব্যবহার করো, তাহলে হুইচ এর অ্যান্টিসিডেন্ট পুরো বাক্যটা হতে পারে। কি বলছো, একজন রিপিট করো। কথা বুঝছো কিনা? তাহলে এখানে হুইসের অ্যান্টিসিডেন্ট পুরো বাক্যটা স্যার? পুরো বাক্যটা ধরতে পারো। আবার তুমি যদি ভরসাটা করো, এই ভরসাই আমাদেরকে কি করছে, এই ভরসার কারণে আমরা আমাদের এই প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করে চলছে। তুমি অ্যান্টিসিডেন্ট যদি পুরো বাক্যটা বলো, নো প্রবলেম। হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার। ওকে। হ্যাঁ, শিল্পায়ন ও উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য। শিল্পায়ন ও উন্নয়ন, কেউ যদি কম বুঝো একাধিকবার রেকর্ডিংটা শুনো। এর আগে তো রেকর্ডিংটা হইতো না, এটা তোমার জন্য সুবিধা। শিল্পায়ন ও উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য একটি সুসমন্বিত জাতীয় জ্বালানি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। বলো, কমেন্ট বক্সে লিখো কোনটাকে সাবজেক্ট বলবো তুমি এখানে, এই বাক্যের সাবজেক্ট কোনটা? সুসম্মিত জাতীয় No, 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 জ্বালানি no. নীতিমালা। ইংলিশ লিখো, ইংলিশ লিখো। বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা বলে বলতে যে একটি সুসমন্বিত, আচ্ছা এটা তুমি চাইলে দেখো, এটা এখানে কিন্তু সাবজেক্ট আছে, আর তুমি যদি সাবজেক্ট খুঁজে না পাও, তুমি সরাসরি শেষ থেকে শুরু করে যেতে পারো। দেখো আমি সাবজেক্ট তো পেয়ে গেছি তোমরা, থ্যাংক ইউ সো মাচ। আমি যদি বলি এটি প্রয়োজন, ইট ইজ নেসেসারি, ইট ইজ ইম্পর্টেন্ট, তাই না? ইট ইজ নেসেসারি। প্রণয়ন করা, প্রণয়ন করা ইংলিশ কি? তৈরি করা, টু মেক, টু ফর্মুলেট, FORMULAT, ঠিক আছে কিনা? তুমি দেখো একেবারে আর সহজ করে বলি, তুমি সাবজেক্ট খুঁজে বের করছো, আমি সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। ইট ইজ নেসেসারি টু ফর্মুলেট, ইট ইজ ইম্পর্টেন্ট টু ফর্মুলেট কি? একটি সুসমন্বিত জাতীয় জ্বালানি নীতিমালা, এ ওয়েল ইন্টিগ্রেটেড, ওয়েল কম্বাইন্ড, হ্যাঁ, ওয়েল অর্গানাইজড ন্যাশনাল ফিউল পলিসি। তাহলে ইট ইজ নেসেসারি টু ফর্মুলেট, টু মেক a well integrated, well combined, কি বললাম,
ন্যাশনাল ফিউল পলিসি, অর্জন করার জন্য, ইন অর্ডার টু অ্যাচিভ অথবা টু অ্যাচিভ অথবা ফর অ্যাচিভিং। তাহলে অর্জন করার জন্য, ফর অ্যাচিভিং, ইন অর্ডার টু অ্যাচিভ। আচ্ছা, শিল্পায়ন ও উন্নয়নের লক্ষ্যমাত্রা। তাহলে শিল্পায়ন ও উন্নয়নের লক্ষ্যমাত্রা ইংলিশ কি? শিল্পায়ন ও উন্নয়নের লক্ষ্যমাত্রা The goal of industrialization and development. দ্য গোল অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড ডেভেলপমেন্ট। সহজ, মানে একেবারে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই সমস্ত অনুবাদ গুলো আমি প্রথম আলো পড়ার সময় কিন্তু ধ্যান করি যে এটা অনুবাদ করলে কি হয়। এগুলো আমার কাছে খুব মানে সরল অঙ্কের মতো মনে হয়। আমি জানি এক একজন এক এক ভাবে অনুবাদ করবে, কিন্তু আমরা যদি কোনো একটা ফর্মুলা ইউজ করি, তুমি কারোর এই অনুবাদটা ধরতে এজ এ বিগিনার, তুমি তো আমি কেউ যদি ইনস্ট্যান্টলি যারা পাকা ওরা তো সরাসরি করে ফেলবে ফর অ্যাচিভিং the target of industrialization development it is necessary to, কেউ যদি আমরা যদি অ্যাডভার্বিয়ালটা শুরুতে নিয়ে আসি, কারো কোনো প্রবলেম আছে নাকি বলো? ইন না, অর্ডার স্যার। টু অ্যাচিভ, তাই না, আমরা ওটা নিয়ে আসতে পারি, তাই না? আর তুমি যদি বলো এন এ ন্যাশনাল, হ্যাঁ, তুমি যদি বলো যে একটা সাবজেক্ট ধরে করো এ ওয়েল ইন্টিগ্রেটেড ন্যাশনাল ফুয়েল পলিসি ইজ নিডেড টু ফর্মুলেট, এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ইট ইজ দিয়ে করলে ভালো হয়। তুমি চিন্তা করে দেখো তো, এই ইট ইজ দিয়ে করলে একটু অপেক্ষাকৃত ভালো লাগে না, নাকি বলো? জি স্যার, ওইটাই বেটার ছিল প্রথমটাই। এটা বেটার হয়, এটাই ভালো লাগে। ওকে, এতে জ্বালানি অবকাঠামো তৈরি ও উৎপাদন, বিতরণ এবং ভোক্তা পর্যায়ে যুক্তিসঙ্গতভাবে দাম সমন্বয়ের বিষয়টি অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়। ঠিক আছে, তো তুমি চাইলে অ্যাক্টিভে রাখলে একরকম হবে, বাক্যটাকে সাজাও। অ্যাক্টিভে রাখলে একরকম হবে আর প্যাসিভে রাখলে একরকম হবে। অ্যাক্টিভে রাখলে এটা অন্তর্ভুক্ত করা প্রয়োজন একটা, আর প্যাসিভে হলে অন্তর্ভুক্ত হওয়া, তাই না? আচ্ছা, তাহলে প্যাসিভে করলে কি হবে দেখো। আচ্ছা, তাহলে এতে জ্বালানি অবকাঠামো তৈরি, জ্বালানি অবকাঠামো তৈরি ইংলিশ কি? বলতো, ফর্মুলেশন অথবা টু ফর্মুলেট, টু মেক, তাই না? টু ফর্মুলেট, জ্বালানি অবকাঠামো কি বলো? ইনফ্রাস্ট্রাকচার অফ ফিউল। Sir, fuel infrastructure. ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ। এরপরে উৎপাদন ইংলিশ কি? প্রোডাকশন, হ্যাঁ। এরপরে বিতরণ ইংলিশ কি? ডিস্ট্রিবিউশন। এবং ভোক্তা পর্যায়ে দাম সমন্বয় ইংলিশ কি? যুক্তিসঙ্গতভাবে দাম সমন্বয়, লজিক্যাল প্রাইস, বলবা ইন্টিগ্রেশন বা কম্বিনেশন, তাই না? এট দা কনজিউমার লেভেল, তাই না? আচ্ছা, তাহলে অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয় ইংলিশ কি? শুড বি, ইনক্লুডেড ইন দিস অথবা ইন দিস পলিসি। হ্যাঁ, প্রপারলি, হ্যাঁ। তুমি চাইলে আমি এবার বলি অ্যাক্টিভ আর প্যাসিভ দুইটাই বলতেছি। দ্য পলিসি শুড ইনক্লুড, এটা হলো মানে এতে মানে পলিসিটিতে ওই যে এখানে নীতিমালা বলছো না, বা ইট শুড ইনক্লুড দা কি বলো ইন দা কি বলো, ইট শুড ইনক্লুড দা কি বলো ফর্মুলেশন অফ কি ন্যাশনাল ফিউল কিনা অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, তারপরে এন্ড কি বলো উৎপাদন ইংলিশ কি? প্রোডাকশন, তারপরে কি বলো ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ও তোমরা একটা কাজ করতে পারো, অ্যাক্টিভে যদি লিখো একটা বাক্য আগে অ্যাক্টিভে লিখো, ইট শুড ইনক্লুড দ্য ইস্যু, ইট শুড ইনক্লুড দ্য ইস্যুস। স্যার, এখানে দাম সমন্বয়ের বিষয়টা কি সাবজেক্ট ধরা যাবে স্যার? না, সবগুলো ইনক্লুড করার কথা বলছে। এই যে মানে ওই যে পলিসিটাতে কি কি ইনক্লুড করবা,
জ্বালানি অবকাঠামো তৈরির বিষয়টা, উৎপাদনের বিষয়টা, বিতরণের বিষয়টা এবং ভোক্তা পর্যায়ে যুক্তিসম্মত, ইট শুড ইনক্লুড দিস 4 থিংস, 4 ইস্যুস। তাহলে ইট শুড ইনক্লুড দ্য ইস্যুস অফ, কি বলো, ফর্মুলেটিং ফিউল, কি না এটা অবকাঠামো, ইংলিশ কি, ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন। এগুলা তুমি আগে বাক্যটা দেখো, বাক্যটা দেখে নার্ভাস হইও না তুমি। এতে এই বিষয় আচ্ছা তুমি আমার বলো তো, তুমি ইংলিশ পরে বলো, আগে আমার এই কথা বলো। এতে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ইংলিশ কি বলো? দিস ইস্যুস শুড বি ইনক্লুডেড হিয়ার। তুমি যদি অ্যাক্টিভে প্যাসিভে করো, দিস ইস্যুস শুড বি ইনক্লুডেড হিয়ার, অথবা ইট শুড ইনক্লুড দিস ইস্যুস, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি বলি দিস ইস্যুস, তাহলে আমরা বলি যে দ্য ইস্যু অফ, খেয়াল করো, দ্য ইস্যু অফ ফর্মুলেটিং, কি না এটা, ওই যে fuel infrastructure, হ্যাঁ, the issues of formulating বা making বা establishing fuel structure, infrastructure, এরপরে কি না, এরপরে কি বিতরণ ছিল, ডিস্ট্রিবিউশন, তারপরে লজিক্যাল প্রাইস প্রোডাকশন, লজিক্যাল প্রাইস কি না, কম্বিনেশন এট দা কনজিউমার লেভেল শুড বি ইনক্লুডেড ইন দা পলিসি। তুমি এই সমস্ত বাক্যের ক্ষেত্রে তুমি শুধু জাস্ট ডিজাইন ইউর, এই যখন এই এব্রোথেব্রো অনেকগুলো, বা তোমার হয়তো হঠাৎ করে অবকাঠামো মনে আসতেছে না ইংরেজি, বা এরকম এব্রোথেব্রো শব্দ পেলে জাস্ট বাক্যটাকে আগে ডিজাইন করো, যে এখানে কি মাদ্দা মানে হলো মূল কথাটা কি, এই পলিসিতে এই বিষয়গুলা, পলিসিটিতে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। তাহলে দ্য ইস্যুস শুড বি ইনক্লুডেড হিয়ার ইন দিস পলিসি, তাই না? ওকে ওকে, চলো এখন আমি তোমাদেরকে, আমরা নোট 10 পড়াবো। নোট 10টা বেশ গুরুত্বপূর্ণ, মানে বেশ, সবচেয়ে বলবো না, মানে বেশ গুরুত্বপূর্ণ। এটা হলো আমরা বলবো যে এখন তোমার নোট 10 এর বিষয়টা একটু দেখো। এটা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কিত কিছু আজকের লেকচারটা প্রয়োজন আরো কয়েকবার শুনে এই অংশটার জন্য বিশেষত। আচ্ছা, আমার অল্প কথা বলবো, কিন্তু তুমি ভালো, এটা মানে আমি এখানে বুঝাবো কমপ্লেক্স সেন্টেন্সের বিশেষত রিলেটিভ প্রোনাউনের অংশটা। হ্যাঁ, তুমি খেয়াল করে দেখো, কয়েকটা পয়েন্ট আলোচনা করি। কমপ্লেক্স সেন্টেন্সের অনুবাদে কি কি জটিলতা হয়, 2-3টা জটিলতা মাথায় রাখলে হবে। সে কার জন্য অপেক্ষা করছে, বলো সে কার জন্য অপেক্ষা করছে? তাহলে ফার্স্ট সেন্টেন্স, সে অপেক্ষা করছে, আগে বলো সে অপেক্ষা করছে ইংলিশ কি? হি ইজ ওয়েটিং। হি ইজ ওয়েটিং। ওকে, বলো সে কি অপেক্ষা করছে? ইজ হি ওয়েটিং। ইজ হি ওয়েটিং। এখন যদি তুমি বলো যে সে কার জন্য, ফর হোম, সে কেন, ওয়াই ইজ হি ওয়েটিং, হাউ, সে কিভাবে অপেক্ষা করছে, হাউ ইজ হি ওয়েটিং, কার জন্য অপেক্ষা করছে, ফর হোম ইজ হি ওয়েটিং। কথা কি বুঝতে পারছি কিনা? ওকে, এতটুকু জানতো নাকি? সে কেন অপেক্ষা করছে, ওয়াই ইজ হি ওয়েটিং। ওকে, এখন খেয়াল করে দেখো, এখানে 2টা বাক্য। তুমি কি বলতে পারো সে কার জন্য অপেক্ষা করছে? তুমি কি বলতে পারো সে কার জন্য অপেক্ষা করছে, তাই না? তুমি কি বলতে পারো সে কার জন্য অপেক্ষা করছে? আচ্ছা, ভুল অনুবাদটা কি দেখো। আচ্ছা, আমি যদি বলি ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, তুমি বলতে পারো ফর হোম ইজ হি ওয়েটিং। বলো, দুইটা যদি আমরা আলাদাভাবে বাক্য অনুবাদ করি, একজন রিপ্লাই করো, তুমি কি বলতে পারো ইংলিশ কি বলো? ক্যান ইউ টেল মি। আচ্ছা থামো, তুমি কি বলো সে কার জন্য অপেক্ষা করছে? ফর হোম ইজ হি ওয়েটিং। ঠিক আছে না? এমনি কিন্তু দেওয়া পারেন, ঠিক আছে। এখন আমরা বলবো যে বাক্যটা কেন ভুল। ভুলটা হলো আমরা কি করব, আমরা জানি যে বাক্য যদি কমপ্লেক্স হয়, তাহলে কমপ্লেক্সের 2টা অংশ কখনো ইন্টারোগেটিভ সাধারণত হয় না। এভাবে না বলে বলবো, 2টা অংশ না বলে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশটা, ওয়্যার, হোয়েন, হাউ, হোয়াই, হুইচ,
সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশ কখনোই ইন্টারোগেটিভ হয় না। আমার দিকে তাকাও, বলো কমপ্লেক্স সেন্টেন্সের কয়টা অংশ? দুইটা, দুইটা। একটা প্রিন্সিপাল ক্লজ, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তাহলে আমরা কখনোই ইন্টারোগেটিভ হবে না কোন অংশটা? সাবঅর্ডিনেট ক্লজ অংশটা। কখনোই। আমি জানি তুমি কেমন, আমি জানি না তুমি কেমন আছো। থামো, আমি জানি না বাদ দাও, আগে বলো তুমি কেমন আছো, ইংলিশ কি? হাউ আর ইউ? হাউ আর ইউ। কিন্তু যদি বলি আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না তুমি কেমন আছো, তাহলে কি আমরা হাউ আর ইউ বলবো নাকি হাউ ইউ আর বলবো? হাউ ইউ আর। তাহলে কথাটা প্রিলিমিনারিতে বলে আসছো, কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ হয় না, সর্বদা অ্যাসার্টিভ হয়। অ্যাসার্টিভ হইলে আগে সাবজেক্ট পরে অক্সিলিয়ারি ভার্ব, অ্যাসার্টিভ হলে আগে সাবজেক্ট পরে অক্সিলিয়ারি ভার্ব। ওকে, তো দেখো, তো ঠিক আছে, ক্যান ইউ টেল মি ফর হুম হি ইজ ওয়েটিং, নট ইজ হি। মনে রাখবা যে হি ইজ, আমরা ইজ হি না বললে কি বলবো? হি ইজ না বলে কি বললাম বলো? ইজ হি। হি ধরে। হি ইজ, সরি ইজ হি না বলে আমরা কি বললাম? হি ইজ, মানে সাবজেক্ট আগে আনলাম, ইজটা পরে নিলাম। তবে এক্ষেত্রে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন না ফুল স্টপ বসবে, এটা কিন্তু আমরা প্রিন্সিপাল ক্লজ বলে দেবে। এই দেখো কেন বাক্যের শেষে ফুল স্টপ দিলাম এখানে, কেন দিলাম বলো? ক্যানের কারণে। এই বলো, বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবো নাকি ফুল স্টপ বসাবো, এটা কে বলে দেবে? স্যার প্রিন্সিপাল ক্লজটা। আচ্ছা আচ্ছা, রুসাফা কেন সেখানে যাচ্ছে? রুসাফা সেখানে যাচ্ছে, তাহলে ওয়াই ইজ রুসাফা গোয়িং দেয়ার, ওয়াই ইজ রুসাফা গোয়িং দেয়ার, কোনো সমস্যা নেই। আমি জানি না রুসাফা কেন সেখানে যাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই ইজ রুসাফা গোয়িং দেয়ার না বলে আমরা ওয়াই রুসাফা ইজ গোয়িং দেয়ার। এবার বলো, বাক্যের শেষে আমরা কি প্রশ্নবোধক চিহ্ন বসাবো নাকি ফুল স্টপ বসাবো? ফুল স্টপ। স্যার ফুল স্টপ। ফুল স্টপ বসাবো, কারণ আই আছে। আশা করি ক্লিয়ার। তাহলে এই একটা অংশ গেল কমপ্লেক্স সেন্টেন্স। এবার আসো, ও দেখো, আচ্ছা এবার বলো তো একটা, এই যে সাবঅর্ডিনেট ক্লজ কখন ইন্টারোগেটিভ হবে না, সর্বদা অ্যাসার্টিভ হবে। প্রিন্সিপাল ক্লজ সর্বদাই প্রিন্সিপাল কি লিখলো, প্রিন্সিপাল ক্লজ সর্বদাই ইন্টারোগেটিভ, যেমন না এই কথাটা বল, প্রিন্সিপাল ক্লজ যেমন হবে ঠিক এই কথাটা লিখে না, প্রিন্সিপাল ক্লজ সর্বদা ইন্টারোগেটিভ কেন হবে? প্রিন্সিপাল ক্লজ যেই ক্লজ হবে, প্রিন্সিপাল ক্লজ যদি ইন্টারোগেটিভ হয়, যে সেন্টেন্স হবে প্রশ্নবোধক বা ফুল স্টপ সেটার উপর নির্ভর করবে। বলো এই বাক্যটা বলো, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, আমরা এটা কি প্রশ্নবোধক চিহ্ন নাকি ফুল স্টপ বসাবো সেটা বলো। স্যার প্রশ্নবোধক। Question mark হবে। হ্যাঁ, কেন, ওয়াই, কারণটা কি? Can spring before behind, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা, প্রিন্সিপাল Interrogative ক্লজটা আছে। ইন্টারোগেটিভ আছে, তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে আমরা কথা পরিষ্কার ভাবে বললাম যে আমরা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবো নাকি সাবঅর্ডিনেট ফুল স্টপ বসাবো, এটা নির্ভর করবে কিসের উপরে বলো? প্রিন্সিপাল ক্লজের উপর। প্রিন্সিপাল ক্লজ ইন্টারোগেটিভ হলে প্রশ্নবোধক। প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট, সরি অ্যাসার্টিভ হলে ফুল স্টপ। স্যার ওই লাইনটা কি ভুল স্যার, বুঝতে না কাটিয়ে দিলেন যে স্যার লাইনটা এটা লিখবা যে প্রিন্সিপাল ক্লজ যেই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, এই কথাটা ও আংশিক লেখা হয়েছে আর কি। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যেই সেন্টেন্স হবে, প্রিন্সিপাল ক্লজটি যেই সেন্টেন্স হবে, মানে এই ভাইয়া লিখবা প্রিন্সিপাল ক্লজটি অ্যাসার্টিভ হলে ফুল স্টপ, ইন্টারোগেটিভ হলে কি বলো? কোশ্চেন মার্ক। আবার বললাম, এই যে দেখো প্রিন্সিপাল ক্লজটা এই বাক্যে কি, এই যে দেখো ক্যান ইউ টেল মি, এই যে প্রিন্সিপাল ক্লজটা ইন্টারোগেটিভ, তাই শেষে ইন্টারোগেটিভ চিহ্ন, তাই না? আবার আই ডোন্ট নো, আমি জানি না, এখানে প্রিন্সিপাল ক্লজটা অ্যাসার্টিভ, তাই বাক্যের শেষে ফুল স্টপ। একজন রিপিট করো, প্রিন্সিপাল ক্লজ ইন্টারোগেটিভ, বাক্যের শেষে কি বলো? কোশ্চেন মার্ক। প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভ হলে বাক্যের শেষে ফুল স্টপ। আবার বলো, প্রিন্সিপাল ক্লজ কি বাক্যের শুরুতেই থাকবে, এটাই শর্ত? না স্যার, যে কোনো জায়গায় থাকতে পারে। শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, তাই না? এই যে ইফ উইন্টার কামস, কেন এই যে প্রিন্সিপাল ক্লজটা বাক্যের শেষে আছে।
আশা করি ক্লিয়ার। এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই কথাটা যে যত বেশি ভুলবা, যে যদি বেশি কম বুঝবা, সে তত ভোগান্তিতে পড়বা। খুব ঠান্ডা মাথা, এগুলো প্রিলিমিনারিতে পড়ে আসছো। আমার বাবা গ্রামে বাস করেন, যিনি একজন বৃদ্ধ মানুষ। আমার বাবা গ্রামে বাস করেন, যিনি একজন বৃদ্ধ মানুষ। ওকে, বলো আমার বাবা গ্রামে বাস করেন, যিনি একজন বৃদ্ধ মানুষ। আমার বাবা গ্রামে বাস করেন। মাই ফাদার লিভস ইন আ ভিলেজ। হু ইজ এন ওল্ড ম্যান। বাক্য কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা জানি যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা, রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টের পাশেই বসে। এই বাক্যটা কেন ভুল আমরা বলবো, মাই ফাদার লিভস ইন এ ভিলেজ, হু এর পূর্বে ভিলেজ বসা আছে, এই বাক্যের অর্থ হলো ভিলেজ, ভিলেজ হলো বৃদ্ধ মানুষ, না হয় নাই। তাহলে আমরা কি করলাম দেখো, রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট সবসময় আমরা পাশাপাশি বসাই। তাহলে কি হলো, মাই ফাদার লিভস ইন এ ভিলেজ, কোনো সমস্যা নেই। মাই ফাদারের পরে ভার্ব হলো লিভস ইন এ ভিলেজ। ইজ এ হু ইজ এন ওল্ড ম্যান, এটা দ্বারা কাকে বোঝানো হয়েছে বলো তো একটু, হু ইজ এন ওল্ড ম্যান দ্বারা কাকে বোঝানো হয়েছে? My father. মাই ফাদার। তোমরা আল্লাহর হস্তে যেইভাবে লেকচারটা দেয়া আছে ঠিক এইভাবে কিন্তু তুলে ফেলো এটা। শুধু এই এক্সাম্পলটা যে বুঝবা, তার রিলেটিভ প্রোনাউনে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা বলতে পারতাম মাই ফাদার লিভস ইন এ ভিলেজ, হু ইজ এন ওল্ড ম্যান, কিন্তু আমরা বলবো যে সরি হয় নাই, কারণ হু এর পূর্বে ভিলেজ বসা আছে। হু দ্বারা বোঝানো হয়েছে কাকে, বলো ফাদারকে। তাহলে রিলেটিভ, তাহলে কথাটা স্পষ্টভাবে লেখা আছে রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, বাট, এবং রিলেটিভ অ্যাডভার্ব হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজ সাধারণত অ্যান্টিসিডেন্টের পাশেই বসে এবং অ্যান্টিসিডেন্টের মধ্যে পরবর্তী ব্যবহার বসে। অর্থাৎ হু দ্বারা যাকেই বোঝানো হচ্ছে তার পাশে বসবে। আর উদাহরণ আরেকটা দেখো, তুমি বুঝবা। বাট রিলেটিভ প্রোনাউন কেন, এটা পরে বুঝবো। দেখো এই বাক্যটা জাস্ট বুঝো। দা বয় স আ ডেড ম্যান, বালকটি একজন মরা মানুষকে দেখলো, মানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বালকটি একজন মরা মানুষকে দেখলো। এই বাক্যটাকে যদি আমরা অনুবাদ করি এইভাবে, দা বয় স আ ডেড ম্যান হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। কেউ যদি এই বাক্যটা বুঝো না বুঝা বোঝার ভান করো না, আমরা অনেস্টলি বলো এই বাক্যটা বুঝছো কিনা, তাহলে আর সমস্যাগুলো থাকবে না। এটা A + B স্কয়ার বেসিক সূত্র। কেন বাক্যটা ভুল, এর পূর্বে মানে ডেড ম্যান বসা আছে। এখানে মরা মানুষ হাঁটতেছে এটা বোঝাচ্ছে। আমরা জানি, তাহলে অর্থটা কি হলো, অর্থটা হলো দা বয় স আ ডেড ম্যান, বালকটি একজন মরা মানুষকে দেখলো। হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, হু মানে এই যে মরা মানুষটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তো আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট আলাদা বসে না, পাশাপাশি বসে। তাহলে হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, এটা এটা কার সম্পর্কে বলা হচ্ছে, মৃত মানুষ নাকি বয়? স্যার বালকটা সম্পর্কে স্যার। বালক সম্পর্কে। নিউট, আমরা ঠিক করলাম কি, the boy who was walking in the field saw a dead man. The boy who was walking in the field saw a dead man. The boy who was walking in the field saw a dead man. এটা কমপ্লেক্স সেন্টেন্স করে ফেললাম, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। এখন তুমি বলবা যে আমি কমপ্লেক্সে না করে এটাকে সিম্পলে করব। সিম্পল করার সহজ টেকনিকটা হলো, হ্যাঁ, এইখানে হু ওয়াজটা তুলে দিবা। আমার দিকে তাকাও, সিম্পল আর কমপ্লেক্সের মধ্যে পার্থক্যটা কোথায়? আমি যদি বলি দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড স আ ডেড ম্যান, এটা সিম্পল সেন্টেন্স। আর যদি বলি দা বয় হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড স আ ডেড ম্যান, আমার দিকে তাকাও, বলো সিম্পল সেন্টেন্সে কয়টা সাবজেক্ট, কয়টা ফাইনাইট ভার্ব থাকবে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। কোনো মতেই কয়টা ফাইনাইট ভার্ব থাকবে না? দুইটা। একের অধিক। একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে সিম্পল সেন্টেন্সে অনলি ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু আবার দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা বাক্যই থাকবে এবং এটা কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে আর সিম্পল সেন্টেন্সে অনলি ওয়ান ক্লজ, ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ফাইনাইট ভার্ব। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো দা বয় স আ ডেড ম্যান, বালকটি একজন মরা মানুষ। তাহলে দা বয় হু ওয়াজ ওয়াকিং দ্য ফিল্ড স আ ডেড ম্যান, খেয়াল করে দেখো তাহলে দা বয় হু ওয়াজ ওয়াকিং দ্য ফিল্ড স আ ডেড ম্যান। এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ হলো দা বয় স আ ডেড ম্যান। এখন বালকের পরিচয় কি, হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, যে
কোথায় কি দেখলো বলো, কি দেখলো? Dead man. ডেডম্যান। ওকে, এবার বলো দা বয়, আমি যদি বলি হু ওয়াজটা তুলে দেই, তাহলে দা বয় স আ ডেড ম্যান, এটা প্রিন্সিপাল ক্লজে রয়ে গেল, এটা মূল বাক্যটাই রয়ে গেল। এখন বলো ওয়াকিং ইন দ্য ফিল্ড, এটা কি ক্লজ নাকি ফ্রেজ? স্যার ফ্রেজ। ফ্রেজ, এবং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, কোনো সমস্যা নাই, নাউনের পরে বসছে। জাস্ট হু ওয়াজ বা এই যে মানে হু ওয়াজ মানে হু ইজ, হু হুইচ এগুলো তুলে দিলেই কি হবে বলো? ওকে, Phrase হয়ে যাবে স্যার। ফ্রেজ হয়ে যাবে। দা বয় ওয়াকিং, এটা খুব বেশি পরিমাণে আমরা ব্যবহার করব এই টেকনিকটা, খুব বেশি পরিমাণে। ধরো কমপ্লেক্স করতে মন চায় নাই, আমি চাইবো এগুলা, এটা খুব দুর্দান্ত একটা বিষয়, মনে রাখবা যে রিলেটিভ প্রোনাউনটা উঠাইয়া কিভাবে সিম্পল করে ফেলবো। ওকে, আচ্ছা, সিম্পল সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ থাকলে সাধারণত হু হুইচ প্লাস অ্যাক্টিভ ভয়েস এই স্ট্রাকচার, অ্যাক্টিভ ভয়েস এই স্ট্রাকচার অনুসরণ করে বাক্যটিকে কমপ্লেক্স করতে পারি, তাই না? আচ্ছা, আর পাস্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ থাকলে সাধারণত হু হুইচ প্লাস প্যাসিভ ভয়েস স্ট্রাকচার অনুসরণ করে বাক্যটিকে কমপ্লেক্স করা যেতে পারে। একটু খেয়াল করে দেখো, স্যার এটা বুঝে না, একটু বুঝে দিন। একটু উদাহরণটা দিলে বুঝবা, এখন এই ব্যাখ্যাটা নিচেই বুঝবা। আজীবন মনে রাখবো, কোন নাউন বা প্রোনাউনের পরে প্রিপজিশন প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ বসে উক্ত নাউন বা প্রোনাউনকেই নির্দেশ করলে সেটি সর্বদা কোন ফ্রেজ হবে বলো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, তাই না? ওকে, এবার আসো, আই হ্যাভ এ বোট মেড অফ উড, আমার একটা নৌকা ছিল, যে নৌকাটা কিসের তৈরি বলো? কাঠের তৈরি। কাঠের তৈরি। ওকে, তাহলে বলো আই হ্যাভ এ বোট, এটাকে মেড অফ উড, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, হুইচ মেক্স অফ উড, হুইচ প্লাস অ্যাক্টিভ ভয়েসে যাব নাকি প্যাসিভ ভয়েসে যাব? প্যাসিভ ভয়েসে। এটাই বলছি, আই হ্যাভ এ বোট মেড অফ উড। খেয়াল করে দেখো, এবার দেখো এই যে ব্যাখ্যাটা এখানে লেখা আছে, পাস্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ থাকলে, এই যে কোন নাউন বা প্রোনাউনের পরে পাস্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ থাকলে কমপ্লেক্স করার সময় আমরা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েসে যাব? বলো আই হ্যাভ এ বোট মেড অফ উড, আমরা কমপ্লেক্স করার সময় আই হ্যাভ এ বোট এরপরে হুইচ যুক্ত করে কি অ্যাক্টিভ করেছি না প্যাসিভ করেছি বলো? Passive স্যার। আই হ্যাভ এ বোট। আচ্ছা, এবার বলো, আর যদি এখানে এবার বলো ঢাকা লাইং অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকার পরে লাইং আছে, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল? স্যার প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল করলে আমরা কমপ্লেক্স করার সময় ঢাকা হুইচ, হুইচ ইজ লাইড লেইন নাকি হুইচ লাইজ, হুইচ এর পরে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? হুইচ ওভার অ্যাক্টিভ স্যার। অ্যাক্টিভ হয়। কথাটা কি বুঝছো কিনা দেখো, কোন নাউন বা প্রোনাউনের পরে, এবার পড়ো পড়ে শোনাও আমার একজন। কোন নাউন বা প্রোনাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ থাকলে সাধারণত হু হুইচ প্লাস অ্যাক্টিভ ভয়েস এই স্ট্রাকচার অনুসরণ করে বাক্যটিকে কমপ্লেক্স করা যেতে পারে। আর যদি পাস্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ থাকলে সাধারণত হু হুইচ এর পরে প্যাসিভ ভয়েস হু হুইচ প্লাস প্যাসিভ ভয়েস এই স্ট্রাকচার অনুসরণ করতে হয়। আচ্ছা, আচ্ছা বলো তো, দ্য বুক রিটেন ইন 1999 has been published recently. The book which writes নাকি which was written? হুইচ ওয়াজ রিটেন। Was written. কেন, ঘটনা কি, কেন নিলে, স্যার কেন প্যাসিভ নিলা? ওই যে প্যাসিভ নিলা কেন? রিটেন Past participle. Past participle স্যার। আচ্ছা, আমরা কি এখানে হুইচ লাইং আছে এই জন্য কি হুইচ ইজ লাইং বলা লাগবে না? অ্যাক্টিভ ভয়েসের যেই টেন্সে অ্যাপ্রোপ্রিয়েট সেটা নিবা, এটা প্রেজেন্ট টেন্সে অ্যাপ্রোপ্রিয়েট। ঢাকা হুইচ ইজ লাইং দরকার আছে, হুইচ লাইজ অ্যাক্টিভ ভয়েসে নিব। খুব গুরুত্বপূর্ণ এই বাক্যটা, দেখো বাংলাদেশ ব্যাংকের একটা অনুবাদ, এই বাক্যটা বুঝলে তুমি আমার অনেক যন্ত্রণা থেকে মুক্তি দিবা, এটা শিওর। যেসব গ্রামবাসী জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন তারাই দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন। টাইম 1 মিনিট, ট্রাই ইউরসেলফ, অনুবাদটা করো। যেসব গ্রামবাসী জ্বালানি, আমি পজ দেবো ভিডিও রেকর্ডিংটা। যেসব গ্রামবাসী জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন তারাই দেশের বন জঙ্গল গুলো ধ্বংস করতেছে।
বাক্যটা লিখে অনুবাদ করো, সময় 1 মিনিট। আমি রেকর্ডিং একটু পজ দিচ্ছি। ওকে, মাশাআল্লাহ অনেকেই ইয়ে করতেছো, আমি দেখি ফয়সাল রনি কি লিখছো, তারা আস্তে আস্তে একটু দেখি। ফাইন, মেহেদি কি লিখছো, কমা দিছো কেন মেহেদি? কমাটা কেন? কমার তো দরকার নাই আমার, কমা দিলে 2 পাশে কমা দিও, আনলে একটা দিও না। অজিত সরকার কি লিখছো? অজিত সরকার ফরেস্টের পরে কেন কমা দিছো? ফরেস্টের পরে কেন কমা দিয়েছো? জুবাইদা আফরোজ, থ্যাংক ইউ। সিম্পলে করছো তাই না? জুবাইদা সিম্পলে করছো, থ্যাংক ইউ সো মাচ। এনামুল কবির রাজন কি লিখছো? People who are using firewood as a burner are destroying. আচ্ছা ঠিক আছে, গ্রামবাসী না আমি বলছি, গ্রামবাসী। তুমি কি বলতেছো কেন? দুনিয়ার সব মানুষ নিয়ে আসো কেন? The villagers who are using wood as fuel are destroying the forests. And the villagers who are using রাশেদুল ইসলাম লিখছো, এর আগে লিখছিলাম মাহমুদ আক্তার, ভালো লিখছো। এরপরে বাবা দাঁড়াও, পরে the villagers who are using fuel wood as an energy they are destroying. Okay, thank you, আমি satisfied আলহামদুলিল্লাহ। জীবন ঠিক আছে। who are using fuel woods as catalyst are destroying catalyst, আচ্ছা দাও। তারপরে the users using firewood as firewood, এই যে ঝামেলাটা করছো রাকিবুজ্জামান। আচ্ছা একটু ঝামেলা করছো কি, the villagers using firewood লিখছো, ফায়ারউড লিখে আবার দে দিছো কেন? হ্যাঁ, দে কেন দিয়েছো সেটা হলো বলো। আচ্ছা রাকিব তোমার প্রবলেমটা নিয়ে আমি কথা বলবো এখন। আর বাকি আলহামদুলিল্লাহ মোটামুটি। মায়া কি লিখছো? the villagers who are destroying the forests are using, ওরে বাবা তুমি প্রিন্সিপাল ক্লজের সাবঅর্ডিনেট বানাই ফেলছো। countrymen who are using fuel wood as a kindly চলো আমরা একটু অ্যানালাইসিস করি এবার। প্রথমে একটু দেখো, আমরা দেখি খুব ঠান্ডা মাথায় একটা বাক্যই তোমরা আমার রিকোয়েস্ট করলো, এই বাক্যটা বাচ্চাদেরকে, যে তোমার বন্ধু বান্ধবদেরকে একটু পড়াইবা কিনা, হ্যাঁ বা না বলো। তোমার এই বাক্যটা ক্লাসের মধ্যে আজকে ক্লাস শেষে তুমি তোমার যে কোনো করবে। রেকর্ডিং অফ হয়ে গেছে, রেকর্ডিং দেয়নি? রেকর্ডিং দেওয়া আছে কিনা? আছে স্যার। হ্যাঁ, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট, এই বাক্যটা তুমি দিয়া তোমার বন্ধুরে সলভ করাইবা। তুমি যদি ওরা ভালো করে বুঝে দিতে পারো, কথা দাও, ইয়েস বলো কয়েকজন। জাস্ট এটা আমি যেভাবে সলভ করাই লিখো, ইনশাআল্লাহ লিখো, ইয়েস লিখো, এই বাক্যটা অবশ্যই সলভ করাইবা। ওকে, আচ্ছা তাহলে গ্রামবাসীরা দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন। আমি প্রথমে কি কাজ করলাম দেখো, আমি দেখতেছি যে যেসব পেশব যদি ধরো অনুবাদ করতে তোমার সমস্যা হতে পারে। আমি there are two absolute fresh sentences in this complex sentence. First sentence, গ্রামবাসীরা জ্বালানি দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছে। গ্রামবাসী, এখানে দুইটা ক্লজ যদি যত স্পষ্টভাবে ধরতে পারবা, অনুবাদ তোমার তত নিখুঁত হবে। গ্রামবাসীরা দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন, গ্রামবাসীরা দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন, গ্রামবাসীরা দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন। ওকে, গ্রামবাসী কারা? আমার বাবা গ্রামে বাস করেন, এটা হলো গ্রামবাসীরা জ্বালানি করেন। আমার বাবা গ্রামে বাস করেন, যিনি একজন বৃদ্ধ মানুষ। তাহলে গ্রামবাসীরা দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করতেছে।
তো কোন গ্রামবাসী বলো যে সব গ্রামবাসী না, যারা জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছে। খুব ভালো করে খেয়াল করে দেখো আমি কি কাজটা করলাম। অনুবাদ তো তোমার অনেক করে ফেলছো, কিন্তু কারোর বুঝাইবা, বুঝাইতে গেলে তোমার এই সেন্সটা আরো ক্লিয়ার হবে। গ্রামবাসীরা দেশের বন জঙ্গল গুলো ধ্বংস করছেন। তাহলে অর্থটা কি ইংলিশ কি হলো? দ্য ভিলেজার্স আর ডেস্ট্রয়িং কান্ট্রিজ ফরেস্ট। আচ্ছা, গ্রামবাসী কারা? যারা জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন। যারা ইংলিশ কি? হু ব্যবহার করছেন, আর ইউজিং কি ব্যবহার করছেন? জ্বালানি কাঠ, ফায়ারউড। কেউ যদি ফায়ারউড না পারো, অন্তত উড তো মাথায় থাকার কথা, অ্যাজ ফিউল। ঠিক আছে কিনা? ইন্ধন মানে লাকড়ি। তাহলে এবার আমরা যদি দুইটা বাক্য পাশাপাশি, দুইটা বাক্য পেয়ে গেছি। দ্য ভিলেজার্স আর ডেস্ট্রয়িং কান্ট্রিজ ফরেস্ট, হু আর ইউজিং ফায়ারউড কি হিসাবে? অ্যাজ ফিউল। এবার দেখো পাশাপাশি দুইটা বাক্য বসাই দিই। The villagers are destroying country's forest who are using firewood as fuel. এই বাক্যটা ইনকারেক্ট কেন হইল? একজন বলো কোন জায়গায় সমস্যাটা হয়েছে? ইন্টিসিডেন্টের ইয়েটা। অ্যান্টিসিডেন্টের সমস্যা। এই যে অ্যান্টিসিডেন্ট হলো হু, বুঝছো কিনা? হ্যাঁ, হু এর পূর্বে ফরেস্ট বসা আছে, হবে না। বরং হু আর ইউজিং ফায়ারউড অ্যাজ ফিউল, এটা কার সম্পর্কে বলা হয়েছে বলো তো? দ্য ভিলেজার। ভিলেজার্স। তাহলে আমরা villagers কারেকশনটা করে নিলাম কি? the villagers who are using firewood as fuel are destroying country's forest. ওই যে কার নাম যে দিছিলাম, কার নাম যে বলছিলাম, তুমি একটা কাজ করছো কি জানো? এইখানে দে লাগাই দিছো। এইখানে যারা এখানে দে লাগাইছো তারা সর্বনাশ করে ফেলছো। কারণ দ্য ভিলেজার্স তো এখানে সাবজেক্ট আছেই। দ্য ভিলেজার্স এর ভার্ব হলো আর ডেস্ট্রয়িং। তুমি দে দিলে এটা হবে প্রনাউনের রিডান্ডেন্সি। এই মাই ফাদার হু ইজ এন ওল্ড ম্যান লিভস ইন এ ভিলেজ, নাকি হি লিভস ইন এ ভিলেজ? আমরা কি দ্বিতীয়বার হি দেব নাকি শুধু লিভস ইন এ ভিলেজ দেব বলো? স্যার লিভস ইন এ ভিলেজ। আমরা বলি এখানে তোমরা কয়েকজন যে ভুলটা করছো, আমি যে মার্ক করছি, আমি আবার বলি তুমি দেখো তুমি কি কাজটা করছো। এই যে ওইটা দেখো, শুদ্ধ সহজ বাক্যটা দেখো। এই যে এই দেখো, এই যে ধরো এইখানে এই বাক্যটা দেখো। যদি আমি বলি দা বয় হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, আমি কি এখানে আবার হি স এ ডেড ম্যান বলবো? না। কেন? দা বয় তো আছেই এখানে, এই স ভার্বের সাবজেক্ট তো আছেই। তাহলে আমি কেন এখানে আবার হি দেব? বুঝছো কিনা বিষয়টা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাও। আচ্ছা তাহলে কি বললাম? এই দেখো তোমরা ওই যে এই বাক্যটা দেখো, আমার বাবা গ্রামে বাস করেন। আমি যদি বলি মাই ফাদার হু ইজ এন ওল্ড ম্যান, আমি কি আবার এখানে হি বলতে পারবো? হি লিভস ইন এ ভিলেজ? জি না, হি বলতে পারবো না। কারণ লিভস এর যে সাবজেক্ট আছে সেটা তো ফাদার আছেই। হি দিলে তো মাই ফাদার হি লিভস ইন এ ভিলেজ কেমনে হয়? তো আমি কথাটা আরেকবার পরিষ্কার ভাবে বলি। দেখো এই বাক্যটাতে কি করলাম দেখো। আমি আলহামদুলিল্লাহ অনেকেই ভালো করছো, এটা শুকরিয়া, এটা অনেক গুড সাইন। তো কি করছো দেখো। তো এই যে এটা হলো দ্য ভিলেজার্স হু আর ইউজিং, তাহলে কারেক্ট সেন্টেন্স করলাম দ্য ভিলেজার্স হু দ্বারা এই যে হু আর ইউজিং ফায়ারউড অ্যাজ ফিউল আর ডেস্ট্রয়িং কান্ট্রিজ ফরেস্ট। একজন আনমিউট করে বলো এই আর এর সাবজেক্ট কে? দ্য ভিলেজার। দ্য ভিলেজার্স আর ডেস্ট্রয়িং কান্ট্রিজ ফরেস্ট। আমরা হু যুক্ত অংশটাকে আমরা কি করলাম বলো? ইয়েতে নিয়ে আসলাম। এবার আমার একটু শিখাও তো যে এটা সিম্পল করলে আমাদের কাজটা কতটুকু হবে? হু উঠে দাও, মানে হু আরটা উঠাই দিলে হবে, তাই না? সাবজেক্ট ফাইনাইট ভার্বটা উঠাই দিলেই হয়ে গেল। তাহলে হয়ে গেল দ্য ভিলেজার্স আর ডেস্ট্রয়িং কান্ট্রিজ ফরেস্ট বাক্যটা মূল বাক্য, আর ইউজিং ফায়ারউড অ্যাজ ফিউল এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে। তো অভিজ্ঞ সদস্যদের নিয়ে গঠিত আমাদের ক্লাবটি বেশ জনপ্রিয়। হ্যাঁ, তুমি দুই ভাবে অনুবাদ করতে পারো। আওয়ার ক্লাব, দেখো মূল বাক্যটা হলো আওয়ার ক্লাব ইজ ভেরি পপুলার। আওয়ার ক্লাব ইজ ভেরি পপুলার। তাহলে
যেটি অভিজ্ঞ সদস্যদের নিয়ে গঠিত, হুইচ কনসিস্টস অফ এক্সপেরিয়েন্স মেম্বার্স, যেটি গঠিত, হুইচ কনসিস্টস অফ, এটা হ্যাঁ, হুইচ কম্প্রাইজেস অফ, যেটি বলো, হ্যাঁ, তাহলে হুইচ কনসিস্টস অফ এক্সপেরিয়েন্স মেম্বার। আচ্ছা, এখন যদি আমরা এটাকে সিম্পল করলে কি করব, এই হুইচ কনসিস্টস এটাকে কি করে ফেলবো বলো, কনসিস্টিং, তাই না? স্যার এই করে দিয়েছে স্যার। আওয়ার ক্লাব ইজ ভেরি পপুলার, আর এই আওয়ার ক্লাবের সম্পর্কে পরিচয় দিলাম, কনসিস্টিং অফ এক্সপেরিয়েন্স মেম্বার্স। মনে রাখবা, এটা তোমার এই যে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার তোমার লেখাকে অলঙ্কৃত করবে, প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা। ওকে, আসো। যে এ সবাই অনুপস্থিত সে বড়ই দুর্ভাগা। আচ্ছা, বলো যে তাহলে সে বড়ই দুর্ভাগা, এই বাক্যটা দেখো, যদি যে কমেন্ট বক্সে লিখো, যে এ সবাই অনুপস্থিত সে বড়ই দুর্ভাগা, কমেন্ট বক্সে লিখো একটু, এই বাক্যটা অনুবাদ করো, যে এ সভায় অনুপস্থিত সে বড়ই দুর্ভাগা। আগে বলো দুইটা মূল বাক্য কি এখানে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটা কোনটা বলো? সে বড়ই দুর্ভাগা, বড়ই প্রিন্সিপাল দুর্ভাগা প্রিন্সিপাল ক্লাস। আর যে এই হলো। সবাই অনুপস্থিত এই হলো। সাবঅর্ডিনেট। লিখো লিখো, কমেন্ট বক্সে লিখো। আমার চুলের কাটিং এর একটু মানে দুর্ঘটনা বলি। আমি প্রথমে বললাম যে আমার বাংলাদেশ মানে মানে আর্মি কাটিং দেওয়ার জন্য আর কি, মোটামুটি আমি যে কাটিংটা দেই, তো ছবি দেখে মোটামুটি পুরাটাই আর্মি কাটিং এ দিচ্ছে, কিন্তু শুনো সামনেও ঠিকঠাক ছিল। আমি বললাম যে স্লাইটলি স্মল করার জন্য, বুঝছো, এই সামনের অংশটা একটু বেশি চুলগুলো লম্বা হয়ে গেছে। আমি যে স্লাইটলি স্মল বলছি, ওই স্লাইটলি শোনা নাই, শুধু স্মল শুনছে। শোনার পরে এবার মাথার উপর দিয়ে এটা তোমার এই যে আফ্রিকান স্টাইল আছে না, ওই স্টাইলে মানে ঠিক এই বরাবর মেশিন টান দিচ্ছে, আমি শেষ। আচ্ছা, তারপরে কমেন্ট বক্সে লিখতেছে অনেকে, হি হু ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং ইজ ভেরি, মাশাআল্লাহ, the person who is absent in the meeting is very, thank you so much, one who is absent in the meeting, হ্যাঁ, ওকে, is, thank you so much। তাহলে আমাদের মূল পয়েন্ট ইজ দ্যাট, এই মূল পয়েন্টটা হলো এখানে, যে এ সবাই অনুপস্থিত সে বড়ই দুর্ভাগা, তাহলে হি ইজ ভেরি আনফরচুনেট, সে বড়ই দুর্ভাগা, হ্যাঁ, সে বড়ই দুর্ভাগা, সে কে, সেটা কে বলো, সে কে, যে যে সবাই অনুপস্থিত, যে সবাই অনুপস্থিত, তাহলে হু ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। তাহলে আমরা তাহলে যদি আমরা বলি হি ইজ ভেরি আনফরচুনেট, হু ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, কেন ভুল হয়েছে বলো? আনফরচুনেট কে মডিফাই করছে, এটা হবে না। হ্যাঁ, তাহলে হয়ে গেল হি হু ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং ইজ ভেরি আনফরচুনেট। আমরা কি আবার এখানে হি দিতে পারবো কিনা বলো? না স্যার, একই সাবজেক্টে, কারণ ইজ এর সাবজেক্ট তো হি আছেই। আশা করি তোমরা বুঝছো। 50 বছর পূর্বে নির্মিত দালানটি গত সপ্তাহে ধসে পড়েছে। মূল বাক্যটা কি আমার বলবা কেউ একজন? এই বাক্যের মূল কথাটা কি, মূল বাক্যটা কি আসলে? দালানটি ধসে ধ্বংস হয়েছে। Thank you so much. The building collapsed last week. This is the sentence. The building collapsed last week. The building collapsed last week. তো যেটি 50 বছর পূর্বে নির্মিত হয়েছিল, ইংলিশ কি? which was built 50 years ago। হ্যাঁ, which was built, আচ্ছা, হ্যাঁ, ফাইন। এখন তুমি যদি এটা সিম্পল করো, তাহলে আমরা কি এখানে বিল্ডিং দেব না বিল্ট বা কনস্ট্রাক্টেড, কোনটা দেব? পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, মনে পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। হ্যাঁ, তাহলে দ্য বিল্ডিং কনস্ট্রাক্টেড 50 years ago collapsed last week। আর যদি কমপ্লেক্সে করো, দ্য বিল্ডিং which was constructed, which was built 50 years ago। আমি বুঝছো না? আশা করি ইনশাআল্লাহ। জি স্যার। ডান। কেউ না বুঝলে কিন্তু বললো, আনমিউট করার, আমি এই জন্য মিউট করে ফোর্স মিউট করাচ্ছি না। ওকে, এবার দেখো, এবার একটু চলো আমরা এই যে 4 নম্বর যে তোমার যে প্র্যাকটিস শিট দিছি, আমারে একজন রিকোয়েস্ট করছিল তোমাদের মধ্যে
যে সবগুলো প্র্যাকটিস শিট একসাথে দেওয়ার জন্য আমি দেবো, কথা দিয়ে দিতে পারি নাই। তারপরে দেই নাই এক কারণে যে আমি সবগুলো একসাথে ইমিডিয়েটলি দিয়ে দেবো। মনে করছিলাম 10টা দেবো, তো 10টা না দিয়ে 20টাই একসাথে দিয়ে দেবো। এই জন্য একটা ফোল্ডার করে সবগুলো একসাথে দিয়ে দেবো। আচ্ছা আসো। আচ্ছা আসো। আচ্ছা, এটা যদিও তোমরা করছো, আমার কমেন্ট বক্সে লিখে শোনাও। শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক প্রচারণায় যে কোট করতেন সেটিকে মুজিব কোট নামে ডাকা হয়। ওকে ওকে, কমেন্ট বক্সে দেখতে চাই। কমেন্ট বক্স। লিখো, কমেন্ট বক্সে লিখো। ওকে, কমেন্ট বক্সে লিখো, আরো কয়েকজন লিখো। ডিরেক্ট মানে অনেকে ডিরেক্ট লিখতেছো, অনেকে ও আচ্ছা, রেকর্ডিং পজ দিই, এটা নিয়ে আমি তাড়াহুড়া করবো না, ঠান্ডা মাথায় লিখো। রেকর্ডিং পজ দিচ্ছি একটু। আমি বুঝতে পারছি মনে হয়। দ্য কোট দ্যাট শেখ মুজিবুর রহমান ইউজ টু ওয়্যার ইন এট হিজ, রায়হানা তুমি বুঝছো কিনা বলো? হ্যাঁ, ও হ্যাঁ ঠিক আছে, তুমি বুঝছি। ওয়াজ নোন, ঠিক আছে, ওয়াজ নোন। না ওয়াজ দিবে এখানে, ওয়াজটা লিখো না তুমি। পলিটিক্যাল ক্যানভাস দরকার কি? আচ্ছা, দ্য কোট হুইচ ওয়্যার্ড কেমনে হইলো মুনির? দ্য কোট হুইচ ওয়্যার্ড বাই হুইচ ইজ ওন বাই শেখ মুজিবুর, তাও তো হয়। হুইচ ওয়্যার্ড খুব সেনসিটিভ মিস্টেক, এই বলে হয় মানে না যাবে না। শাহ সাইফুল ইসলাম, দিস ইজ কল্ড মুজিব কোট হুইচ ওয়াজ ইউজড বাই শেখ মুজিবুর রহমান এট হিজ, তাও মোটামুটি বুঝ দিছো আমারে, চলবে। দ্য কোট হুইচ ওয়াজ ওয়্যার, এটা কোন নুমান হুইচ ওয়াজ ওয়্যার, এটা কি মাইনা নেওয়ার মতো? এই ভুলটা মানার মতো না। দ্য কোট হুইচ ওয়াজ ওয়্যার বাই হইলো কোনো কথা? ওয়্যারের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে হুইচ ওয়াজ ওন বাই শেখ মুজিবুর রহমান দাও, ভেরি সেনসিটিভ মিস্টেক। দ্য কোট হুইচ ওয়াজ ওয়্যার্ড, কেমনে ওয়্যার্ড লিখো? ওয়্যার ওন, ওয়্যার্ড কোনো হয়? কাটেড বলবো আমি? ইমরান ঠিক করে নিও। দ্য কোট দ্যাট শেখ মুজিবুর রহমান ইউজ টু ওয়্যার ইন হিজ পলিটিক্যাল ক্যাম্পেইন ইজ কল্ড মুজিব কোট। খাদিজা ঠিক আছে। দ্য কোট হুইচ ওয়াজ ইউজ টু, দ্য কোট দ্য কোট হুইচ ওয়াজ ইউজ টু ওয়্যার বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, না আমি এইভাবে আমার ভালোই লাগে না এটা। তুমি সাবজেক্ট কোট নিছো কেন? আচ্ছা নিশ্চয়, ভালো কথা, কিন্তু ইজ কল্ড মুজিব কোট, দ্য হুইচ ওয়াজ ইউজ টু ওয়্যার। আচ্ছা ঠিক আছে, তাও মেনে নিলাম। দ্য কোড দ্যাট জেবিন লিখছো, দ্য কোড দ্যাট ওয়াজ ওন বাই শেখ মুজিবুর রহমান ইন হিজ পলিটিক্যাল ক্যাম্পেইন ইজ কল্ড মুজিব কোড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাজ্জাদ, দ্য কোড দ্যাট ওয়ান ইউজ টু ওয়্যার, হ্যাঁ ঠিক আছে সাজ্জাদ, ঠিক আছে। ডক্টর ফয়সাল আহমেদ, শেখ মুজিবুর রহমান ওর এ কোড ফর হিজ পলিটিক্যাল ক্যাম্পেইন, দিস কোড ইজ কল্ড মুজিব কোড। আচ্ছা ভাঙ্গা লিখছো, দেখ সমস্যা নাই, কিন্তু তার তবে এটা এক বাক্যে লেখা যায় তো, তুমি 3টা বাক্য করে ফেলছো। হয়েছে, অনুবাদ কাটা যাবে না, কিন্তু দুর্বল হয়েছে। দ্য কোড দ্যাট শেখ মুজিবুর রহমান, তাজমুল লিখছো, দ্য কোড দ্যাট শেখ মুজিবুর রহমান ইউজ টু ওয়্যার ইন হিজ পলিটিক্যাল ক্যাম্পেইন ইজ কল্ড মুজিব কোড। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, এবার আমি দেখো, আমরা একটু বলতে চাই এইভাবে। তো চলো আমি তোমার এটা তো কোনো জায়গায় কি একটা কথা জিজ্ঞেস করেছিল, বলো বলো। তার কোন এক জায়গায় শুনছিলাম, মানে মনে নেই আর কি, সেটা হচ্ছে মানে বারবার যদি কমপ্লেক্স সেন্টেন্স লিখি আমরা, সেটা দৃষ্টিকটু লাগে, মানে যাতে করে, এটা কি আসলে সত্যি কিনা? হ্যাঁ সত্য কথা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 3টে মিলাইবে, তবে কমপ্লেক্স বেশি লিখবা। আর আমার ওই যে বললাম না, ওই যে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে অধিকাংশ ক্ষেত্রে সিম্পল বানাবো, এগুলো কিন্তু একই ধারার সেন্টেন্স লিখলে তো, একই খাবার খাইলে তো ভালো, বলো না? একই প্যাটার্নের সেন্টেন্স লিখলে আদৌ কি তো আমাদের ভালো লাগে বলো?
এটা তো একটা মানে তোমার এটা তো একটা খেলা, এটা একটা গেম না? না, অথবা অল্টারনেট করে লিখবো আর কি, যে কয়েকটা অবশ্যই সিম্বল অবশ্যই, হ্যাঁ অবশ্যই হ্যাঁ। আচ্ছা দেখো, আমি বলতে চাই, তোমরা তোমাদের আর একটা দায়িত্ব দিলাম, এই বাক্যটা অনুবাদ করাইবা। 2টা বাক্য দায়িত্ব দিলাম, এর আগে কোনটা বাক্য দিছিলাম? বলো না, কোন গ্রামবাসী বাক্যটা? জ্বালানি কাঠে ইন্ধন রূপে ব্যবহার করে। গ্রামবাসী এই যে জ্বালানি কাঠ এটা দিবা, আর বঙ্গবন্ধু যে কোট, এই 2টা বাক্য তোমার বন্ধুরে বোঝানোর দায়িত্ব তোমার, এটা ইমানি দায়িত্ব। যার সাথে দেখা হয়েছে লাইব্রেরিতে বসছো, বলো 2টা বাক্যের অনুবাদ করাই দাও, তারপরে তুমি ও যেটুকু করুক তুমি আমার মতো করে বুঝাইবা। বলবা যে তুমি আগে বাক্য 2টারে ভাগ করো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তুমি ক্লজটাকে বুঝো, তাহলে তোমার কোটটিকে মুজিব কোট বলা হয়। তুমি ওরে বলো যে কোটটারে মুজিব কোট বলা হয়, আর যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক প্রচারণায় পরিধান করতেন। The two absolute separate sentences. The quote is called মুজিব কোট, কোটটিকে মুজিব কোট বলা হয়, বুঝছো কিনা? যেটি শেখ মুজিবুর রহমান, তাহলে যেটি হুইচ অথবা দ্যাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিধান করতেন, এটা অভ্যস্ততার বিষয়। ইউজ টু ওয়্যার, ইউজ টু পুট অন, কখন পরিধান করতেন? ইন হিজ পলিটিক্যাল ক্যাম্পেইনস। তাহলে এবার আমি দুটা সিনথেসিস করলাম। আমি যদি বলি দ্য কোট ইজ মুজিব, দেখো হ্যাঁ এই দেখো সিনথেসিস প্রপার। এবার বলো হুইচ বঙ্গবন্ধু, এই হুইচ দ্বারা আসলে কাকে বোঝানো হয়েছে বলবা কি? কোটটাকে বলা হয়েছে। তাহলে অর্থটা কি দাঁড়াইলো দেখো, হ্যাঁ তাহলে দেখো দ্য কোট that by which বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান used to wear in his political campaigns বা campaign যেটা বল, campaigns যে প্লুরাল তো, is called মুজিব কোট। একজন আনমিউট করে বলো এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ কোনটা? স্যার The quote is called মুজিব কোট। The quote is subordinate clause কোনটা? That বঙ্গবন্ধু শেখ মুজিব used to wear in his political campaign। আর তুমি যদি বলো সাবঅর্ডিনেট ক্লজে যদি বলো that is or বা that is put on by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান in his the code that is, মানে প্যাসিভ ভয়েস ব্যবহার করছে, তাতেও তো সমস্যা হবে না, তাই না বলো? that is put on বা that is owned by শেখ মুজিবুর রহমান in his political campaigns is called মুজিব কোট, তাতেও সমস্যা হয় না। তুমি চাইলে এই যে তাই না, that বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান used to wear বা এটার প্যাসিভ ভয়েসে করলেও আমাদের কোনো আপত্তি, কোনো ভুল হয় না। আমি কি বুঝাতে পারছি কিনা বলো? জি স্যার। বেশি পড়া না, মনে রাখবা যে অনেক বেশি অনুবাদ করে ফেলতেছো, তার চেয়ে বেশি ইফেক্টিভলি মানে কিছু কার্যকর অনুবাদ করা। তাহলে তোমার আমি আর কোনো পড়া নয়। তাহলে কাজ হলো 3টা। এক নম্বর হলো বন্ধুরে বুঝাইবা, ওই কোনটা না বললাম যে প্রথমে ওই যে জ্বালানি কাঠ, জ্বালানি কাঠ ব্যবহার করে। একদম আমি যেভাবে পড়াইছি, যেভাবে লেখাইছি, এটা তোমার দায়িত্ব, এটা রেসপন্সিবিলিটি। তুমি আমার আদেশ অমান্য করতে পারো না। দ্বিতীয়টা হলো বঙ্গবন্ধু যে কোটটারে, এই 2টা বাক্য ভালো করে বুঝাইবা। আমি আগামী ক্লাসের শুরুতে এরকম আরো কয়েকটা বাক্য অ্যানালাইসিস করব। তারপরে আবার এরপরে 3 নম্বর কাজ কি, 40তম বিসিএস এবং 38তম বিসিএস, এই 2টা সলভ করবা। এই 2টা লাইন বাই লাইন অনুবাদ করবা। আগে তোমার অনুবাদ লিখবা, এরপরে আমার সাথে মিলাই নিবা। ওকে, আরো 2টা স্যার মিউট হয়ে গেছেন। তাহলে বিদায়। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে গত ক্লাসে স্যার ওই যে অ্যাডভার্ব বলছিলেন যে একটা, যেগুলোর পূর্বে প্রিপোজিশন বসে না, ওই যে অ্যাব্রোড, হোম, স্যার ওই আটটা একটু আরেকবার বলা যায়? abroad, home, here, there, ফার নিয়ার। স্যার আপনি মিউট স্যার আছেন। আপনি মিউট। home, abroad, here, there, up, down, far, near. Home, abroad, here, there, up, down, far, near. বুঝছো? home, abroad, স্যার আবার মিউট হয়ে গেছেন স্যার। আচ্ছা এবার শুন। হ্যাঁ, হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, ফার, হিয়ার। হ্যাঁ, হোম, অ্যাব্রোড, আচ্ছা এবার আচ্ছা রেকর্ডিং অফ করে দেন।